বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আল মাহমুদ, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের দশম অধ্যায় অর্থাৎ আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায়ের উপর ক্লাস নিচ্ছিলাম। রিভিশন ক্লাস, এই অধ্যায়ের উপর প্রথম ক্লাস নিয়েছিলাম আমি সর্বশেষ ক্লাসে। তো সর্বশেষ ক্লাসে তোমাদের নিশ্চয় মনে আছে আমি এই অধ্যায়ের উপরে কিছু সূত্র দেখিয়েছিলাম। বয়লের সূত্র, চার্লসের সূত্র, তাদের সমন্বয় সূত্র, এরকম কিছু সূত্র তোমাদের দেখিয়েছিলাম। তো আজকে আমরা এই সূত্রগুলো প্রয়োগ দেখবো, অর্থাৎ এই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যায় সেটা আজকে আমরা দেখব। তো আমরা কিছু গাণিতিক সমস্যা একটা একটা করে করব, যাতে আমাদের এই সূত্রগুলো কিভাবে প্রয়োগ করা যায় এই সম্পর্কে আমরা সুস্পষ্ট ধারণা পাই। তো আমি প্রথমেই আমি দু একটা সূত্র লিখব, তোমরা আমার সাথে সাথে আহ, এই প্রশ্নগুলো লিখে নিবে। আমি 1 নাম্বার দিয়ে শুরু করি। আচ্ছা, আমরা সহজ দুইটা প্রশ্ন এখানে দেখছি। তো এখানে বলা হচ্ছে কি যে একটি হ্রদের তলদেশ হতে বায়ু বুদবুদ হ্রদের পৃষ্ঠে আসায় এর ব্যাস 3 গুণ হয়। মানে
হ্রদ অর্থাৎ গভীর জলাশয়, এটা পৃষ্ঠ ধরা জায়গাটা, এর তলদেশ থেকে একটা বায়ু বুদবুদ যখন এর পৃষ্ঠে আসে তখন সেটা যতই উপর দিকে আসতে থাকে পানির গভীরতা হ্রাস পেতে থাকে, ফলে এটার আয়তন বাড়তে থাকে। তো আয়তন বৃদ্ধি পাওয়া মানে এর ব্যাসও বৃদ্ধি পাওয়া। তাহলে এর তলদেশ থেকে যখন এরা পৃষ্ঠে আসে তখন এটার এটার ব্যাস হয়ে যায় 3 গুণ, এটা বলা হয়েছে। তো ব্যাসটা 3 গুণ হয়ে যায়। এখানে আরো বলা হয়েছে তলদেশে পানির তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, আর পৃষ্ঠদেশে পানির তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে হ্রদের গভীরতা কত এটা চাওয়া হয়েছে। কতে কতে বলা হয়েছে কি যে হ্রদের গভীরতা কত, আর ক্ষতে বলা হয়েছে একটি বেলুনকে হ্রদের তলদেশ থেকে যখন পৃষ্ঠদেশে আনা হবে তখন এর উপর যে চাপের পরিবর্তন, এই চাপের পরিবর্তনটা কতটুকু হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমি প্রশ্ন দুটো মুছে দেব। তো আশা করছি তোমরা এগুলো সব তুলে নিয়েছো। উদ্দীপকটা আমাদের প্রয়োজন হবে, আমি উদ্দীপকটা রেখে দিচ্ছি। তো প্রথমে আমরা নির্ণয় করবো হ্রদের গভীরতা কত। তো এখানে আমরা প্রথমেই আমাদের বুঝতে হবে যে আমরা কোন সূত্রটা এখানে ব্যবহার করব। প্রথমত এখানে তলদেশ থেকে যখন পৃষ্ঠে আসে তখন কি কি পরিবর্তন হয় এখানে, আমরা এই বিষয়টা আগে ভালো করে খেয়াল করি। তো এখানে প্রশ্নে বলাই আছে যে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সূত্রে আমাদের দরকার কি তাপমাত্রা থাকা দরকার। আবার যখন তলদেশ থেকে উপরে আসে তখন চাপের পরিবর্তন হয়, কারণ তলদেশে চাপ বেশি, যতই উপর দিকে আসবো চাপ কমে যাবে, তার মানে চাপ এটা থাকতে হবে। আর আয়তনের যে বিষয়টা আছে, যেহেতু ব্যাসটা বেড়ে যাচ্ছে তার মানে কি আয়তনও বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এখানে আয়তনও থাকবে, তিনটাই থাকবে। অর্থাৎ এমন একটা সমীকরণ ব্যবহার করবো যার মধ্যে পি ভি এবং টি তিনটাই থাকবে। তো তোমাদের নিশ্চয় মনে আছে যে বয়েল এবং চার্লসের যে সমন্বয় সূত্র, সেটা ছিল কি P1V1/T1 সমান P2V2/T2। তাহলে এই ক্ষেত্রে আমরা এই সূত্রটাই কাজে লাগাবো, বুঝতেই পারছো। তো অঙ্কটা তোমরা খুব ভালো করে খেয়াল করবে, কারণ এখানে কিছু বোঝার বিষয় আছে। তো প্রশ্নে যদিও উল্লেখ করা নেই, কিন্তু আমরা এটা ধরে নিতে পারি যে হ্রদের পৃষ্ঠে যে চাপ সেটা হচ্ছে স্বাভাবিক বায়ুর চাপের সমান। এই যে হ্রদের পৃষ্ঠ বা সমুদ্র সমতল, সেখানে যে চাপ সেখানে কি শুধু বায়ুর চাপ প্রয়োগ করে, বায়ুর যে চাপ সেটাই হচ্ছে হ্রদের পৃষ্ঠের চাপ। আর তলদেশের যে চাপ সেটা কি হবে, তলদেশের চাপ মনে করো এই তলদেশে সেখানে চাপ এটাকে যদি আমরা P1 ধরি, আর হ্রদের পৃষ্ঠের চাপ এটাকে যদি আমরা P2 ধরি, তাহলে P2 হচ্ছে কি এগুলো জলরাশি। তাহলে এই এই জায়গায় P2 তে অর্থাৎ হ্রদের পৃষ্ঠে যে চাপ সেটা হচ্ছে বায়ুর চাপের সমান। আর তলদেশের চাপ যেটা সেটা কি হবে, যদি হ্রদের গভীরতা h হয় তাহলে তলদেশের চাপ কি হবে, বায়ু যে চাপ দিচ্ছে সেটা এবং তার সঙ্গে h গভীরতার পানি যে চাপ দেয় এইটা দুইটা যোগ হয়ে টোটাল যে চাপ সেটা হবে P1। আর পৃষ্ঠদেশের চাপ হবে শুধু বায়ুর চাপ, কারণ এখানে শুধু বায়ুটাই চাপ প্রয়োগ করছে। তলদেশের চাপ হবে বায়ুর চাপ অর্থাৎ P2 প্লাস h গভীরতা পানির চাপ অর্থাৎ h রো জি, যেখানে রো হলো পানির ঘনত্ব। আচ্ছা, তাহলে এইটা হলো P1 আর P2 এর বিষয়। এই জিনিসটা কিন্তু প্রথমেই ভালো করে খেয়াল করতে হবে, মনোযোগ দিতে হবে যে P1 P2 চাপ এই বিষয়গুলো কি হবে। হ্রদের পৃষ্ঠে চাপ সেটা হলো শুধু বায়ুর চাপ, আর তলদেশের চাপ কি হবে, বায়ুর যে চাপ তার সঙ্গে সঙ্গে h গভীরতার পানি এটার চাপ, এই দুইটা মিলিত হয়ে তলদেশে কাজ করবে। তাই তলদেশের চাপ P1 সেটা হবে P2 প্লাস h রো জি, এটা আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখন মানগুলো লিখে নিই। হ্রদের পৃষ্ঠটাকে আমরা তলদেশ থেকে, যেহেতু বুদবুদটা উপরের দিকে আসছে সেই জন্য তলদেশটাকে আমরা 1 ধরবো, তলদেশের মানগুলো, আর পৃষ্ঠদেশের মানগুলোকে আমরা 2 ধরবো। যেমন এখানে আমরা তলদেশে যে চাপ সেটাকে আমরা ধরছি P2, পৃষ্ঠদেশের চাপ সেটা ধরছি P2, সেটা কি স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের সমান। তো তোমরা জানো স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ কত, সেটা হলো 1.013 ইন্টু 10⁵ এত প্যাসকেল। এই মানটা দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে, তোমরা মুখস্থ রাখবে। তাহলে ধরি
হ্রদের গভীরতা পি সমান এইচ, হ্রদের গভীরতা সমান এইচ এবং পানির ঘনত্ব সমান রো। সুতরাং হ্রদের তলদেশে চাপ P1 সমান P2 প্লাস H রো জি। এটা আমি একটু আগে যেটা বললাম, হ্রদের তলদেশের চাপ হলো পৃষ্ঠদেশের চাপ এবং H গভীরতার পানি চাপ, এই দুইয়ের যোগফলের সমান। আচ্ছা, তাহলে চাপ হয়ে গেল। তারপরে হ্রদের তলদেশের যে তাপমাত্রা T1 সেটা হলো 24 ডিগ্রি সেলসিয়াস, যাকে আমরা কেলভিনে পরিণত করব। 24 প্লাস 273, তাহলে এত কেলভিন, 297 কেলভিন। আর হ্রদের পৃষ্ঠে তাপমাত্রা T2 সমান 27 প্লাস 273 কেলভিন, অর্থাৎ 300 কেলভিন তাপমাত্রা হয়ে গেল। এবার আয়তনের বিষয়টা দেখি। হ্রদের তলদেশে যে আয়তন, সেটা যদি V1 হয়, তাহলে খেয়াল করো, হ্রদের তলদেশে ওই বুদবুদটার আয়তন সেটা যদি V1 হয়, তাহলে পৃষ্ঠে ওই বুদবুদটার আয়তন V2 সমান কি হবে? 1/6 পাই ডি কিউব। বুদবুদটা একটা গোলক আকারের, গোলকের মতন। তোমাদের নিশ্চয় মনে আছে যে গোলকের আয়তনের সূত্র হলো 1/6 পাই ডি কিউব অথবা 4/3 পাই আর কিউব। যদি ব্যাসার্ধ দিয়ে প্রকাশ করি তাহলে 4/3 পাই আর কিউব, আর ব্যাস দিয়ে প্রকাশ করলে 1/6 পাই ডি কিউব। তো তলদেশের ব্যাসটা আমরা ধরেছি D1, পৃষ্ঠদেশের ব্যাসটা আমরা ধরলাম D2, তাহলে পৃষ্ঠদেশের আয়তন V2 সমান হবে 1/6 পাই D2 কিউব। এখন এটাকে আমরা কি লিখতে পারি? 1/6 পাই D2 কে আমরা লিখতে পারি 3D1 হোল কিউব। কেন? কারণ বলা হচ্ছে যে পৃষ্ঠদেশে আসার ফলে ওই বুদবুদটার ব্যাস 3 গুণ হয়ে যায়। পৃষ্ঠদেশে আসার ফলে বুদবুদের ব্যাস 3 গুণ হয়ে যায়। তাহলে তলদেশের ব্যাস যদি D1 হয়, পৃষ্ঠদেশের ব্যাস হবে D2 হবে 3D1, D1 এর 3 গুণ, সেই জন্য মানটা বসালাম। তাহলে কিউব করলে এটা আসবে 9, সেই 9টা একদম সবার সামনে নিয়ে আসি। 9 * 1/6 পাই D1 কিউব, 9 * 1/6 পাই D1 কিউব, এটা লেখা যায়। তাহলে এটা সমান দেখা যায় 9V1। কারণ খেয়াল করে দেখো, তলদেশের ব্যাস যদি D1 হয়, তলদেশের আয়তন কি হবে? 1/6 পাই D1 কিউব। তার পরিবর্তে আমরা V1 লিখলাম, তাহলে 9V1, এটা হয়ে গেল। তাহলে কি কি দেওয়া আছে সেটা আমরা লিখে দিলাম। তাহলে গভীরতা H = 1। তাহলে গভীরতাটা কত সেটাই আমরা নির্ণয় করব। H এর মান কত হয় সেটা নির্ণয় করব। তাহলে এইটুকু সবার তোলা হয়েছে নিশ্চয়, এইটুকু আমাদের কাজে লাগবে, এটা মনে রাখবে তোমরা। কোথায় কি আমরা ব্যবহার করেছি এগুলো মনে রাখবে। এখন আমরা সূত্রে মানগুলো বসাবো। দেখো কি হয়। আমি এগুলো মুছে দিই। তো সূত্র হলো, একটু আগে বলেছি, প্রথমেই বলেছি যেটা P1 V1/T1 সমান P2 V2/T2। অর্থাৎ এখানে যেহেতু তিনটা রাশি আমাদের প্রয়োজন হচ্ছে P V T, সেজন্য আমরা ওই বয়েল আর চার্লসের সমন্বয় সূত্র এটা কাজে লাগাবো। তাহলে আমরা এভাবে দেখি যে P1 V1/T1 সমান P2 V2/T2। তো মানগুলো বসিয়ে দিই। P1 টা P2 প্লাস H রো জি ইনটু V1 টা V1 ই থাকলো, তাহলে V1 টাকে আমরা V1 ই রাখি। তো এখানে দেখো বাই T1 এর পরিবর্তে T1 এর মানটা বসিয়ে দিই। T1 এর মান ছিল 297
সমান P2 এর মানটা সবার শেষে গিয়ে বসাবো যখন আমাদের প্রয়োজন হবে তখন। P2 V2 হলো এই যেখানে আছে 9V1 বাই T2 হলো 300। আচ্ছা, এখানে যে রাশিগুলো কাটা যায় আমরা বাদ দিয়ে দিই, উভয় পক্ষ থেকে V1 টা বাদ দিয়ে দিই, তাহলে কি থাকে P2 প্লাস H রো G বাই 297 ইকুয়াল টু 9P2 বাই 300। আচ্ছা, এরকম আসলো। এখানে আমরা ক্রস গুণ করে দিতে পারি। তাহলে আমরা ক্রস গুণ করে দিই। তাহলে এখানে আসে কত 300P2, অথবা একটা কাজ করি, আমরা যেহেতু H এর মান বের করবো এই 297 টাকে উপরে নিয়ে যাই, P2 প্লাস H রো G সমান 9P2 ইন্টু 297 বাই 300। আচ্ছা, আমরা এরকম লিখতে পারি, সেখান থেকে H রো G সমান 9 ইন্টু 297 কত আসে এটা আমরা বের করে নিই। এই উপরের সংখ্যা দুইটা গুণ করে নিই। সংখ্যা দুইটা গুণ করলে কি হয় দেখো, তাহলে এখানে 9 ইন্টু 297 এখানে আসে 2673। তাহলে এখানে আসে 2673P2 বাই 300 মাইনাস P2 এরকম আসে। তাহলে এখান থেকে আমরা এই দুইটাকে আগে একটু ছোট করে নিই, লসাগু করি 2673 P2 মাইনাস 300 P2 বাই 300। তাহলে এটা থেকে আমরা 300 মাইনাস করি 2673, এখান থেকে যদি আমরা 300 মাইনাস করি মাইনাস 300, তাহলে আসে 2373P2 বাই 300। অর্থাৎ H সমান রো G নিচে চলে আসবে 2373P2 বাই 300 রো G, এটা হলো H। এখন এই মানগুলো যেগুলো আমরা জানি সব বসিয়ে দিই, মান বসালে আমরা এখন গভীরতা H পেয়ে যাব। তাহলে দেখো কি হয়, তাহলে মানগুলো বসিয়ে দিচ্ছি আমি। বা H সমান 2373 ইন্টু P2 এর মান ছিল 1.013 ইন্টু 10⁵ বাই 300 ইন্টু রো, অর্থাৎ পানির ঘনত্ব 1000, এটা তোমরা জানো 1000 ইন্টু 9.8। আচ্ছা, এটা সব মিলে কত আসে আমরা দেখি, ক্যালকুলেশনটা তোমরা করে ফেলো আমার সাথে সাথে। 2373 ইন্টু 1.013 ইন্টু 10⁵ ভাগ 300 ইন্টু 1000 ইন্টু 9.8 ব্র্যাকেট ক্লোজ। তাহলে আসে 81.76। তাহলে এরকম আসে মোটামুটি 81.76 মিটার। অর্থাৎ ওই হ্রদের গভীরতা হলো 81.76 মিটার।
এ হচ্ছে হ্রদের গভীরতা। তাহলে তোমরা বিষয়টা খেয়াল করো যে যদিও প্রথমে মনে হতে পারে যে এই গাণিতিক সমস্যাটা বেশ জটিল, কিন্তু যদি ধাপে ধাপে চিন্তা করো যে কিভাবে শুরু করবে, শুরু থেকে চিন্তা করতে হবে যে আমরা শুরুটা করব কোন সূত্র দিয়ে, কেন শুরু করবো এই সূত্র দিয়ে, এটা আগে বুঝতে হবে। প্রথমত আমরা উদ্দীপকটা ভালো করে খেয়াল করবো, উদ্দীপকটা ভালো করে বোঝা দরকার। যেমন এখানে বলা হয়েছে তাপমাত্রার কথা, দুইটা ভিন্ন অবস্থায়, অর্থাৎ হ্রদের তলদেশে তাপমাত্রা দেওয়া আছে, পৃষ্ঠদেশে তাপমাত্রা দেওয়া আছে, সুতরাং তাপমাত্রা থাকতে হবে। এই বুদবুদের ব্যাসের কথা বলা হয়েছে যে ব্যাসটা 3 গুণ হয়, অর্থাৎ বুদবুদের আয়তন বৃদ্ধি পায়। আয়তনের কথা সরাসরি বলা থাকতেও পারে, আবার এরকম ব্যাস দিয়েও বলা থাকতে পারে। তো ব্যাস দিয়ে বলা থাকলেও আমরা বুঝে নিব বিষয়টা যে আয়তনের কথা বলা হচ্ছে, যে আয়তনটা এখানে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আয়তন থাকতে হবে। আর আরেকটা বিষয় চাপ, এটা তো বুঝতেই পারছো যে তলদেশের চাপ বেশি, পৃষ্ঠদেশের চাপ কম, কাজেই চাপের বিষয়টা থাকবে, অর্থাৎ পি ভি টি তিনটাই থাকবে। এখন P1 V1/T1 সমান P2 V2/T2, এটা আমরা কাজে লাগাবো। আর চাপের বিষয়টা আমরা কিভাবে বের করলাম, তলদেশের চাপটা হবে কি, পৃষ্ঠদেশের চাপ যেটা থাকে সেটা আগে বুঝতে হবে যে হ্রদের পৃষ্ঠে যে চাপ, এই পৃষ্ঠের চাপটা হচ্ছে বায়ুর চাপের সমান। পৃষ্ঠের চাপটাকে আমরা P2 যদি ধরি, পৃষ্ঠের চাপ হচ্ছে শুধু বায়ুর চাপ। আর এইচ গভীরতা, হ্রদের গভীরতা যদি এইচ হয়, এই এইচ গভীরতার তলদেশে চাপ P1 যেটা, সেটা হবে ওই বায়ুর চাপ প্লাস এইচ গভীরতার যে পানির চাপ, এই দুইয়ের যোগফল। বায়ুর চাপ মানে P2 থাকবে, আর এইচ গভীরতার পানির চাপ মানে এইচ রো জি, এই বিষয়টা থাকবে। এটা হবে টোটাল চাপ। এরপরে P1 V1/T1 P2 V2/T2 এটা ব্যবহার করতে পারি। আর এখানে আরেকটা বিষয় তোমাদের হয়তো জটিল মনে হতে হবে, সেই বিষয়টাই আমি আরেকবার বলছি, সেটা হলো যে আয়তনের বিষয়। তো যদি সরাসরি বলে যে আয়তন 3 গুণ হয়ে গেল, 5 গুণ হয়ে গেল, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু এই ক্ষেত্রে আয়তনটা কত গুণ হলো সেটা না বলে ব্যাসটা কত গুণ হলো সেটা বলা হয়েছে। সেই ক্ষেত্রে ব্যাস অথবা ব্যাসার্ধ দিয়ে গোলকের যে সূত্র নির্ণয়ের যে নিয়মটা, এটা তোমরা মনে রাখবে। ব্যাস দিয়ে বললে গোলকের আয়তনের সূত্র হচ্ছে V = 1/6πd³। কাজে এখানে তলদেশের আয়তন থেকে পৃষ্ঠদেশের আয়তন বের করতে চাইলে V2 সমান হবে 1/6πd², যেখানে d2 হচ্ছে পৃষ্ঠদেশের বুদবুদটার আয়তন। তো এখানে যেমন বলা হচ্ছে যে পৃষ্ঠদেশের বুদবুদের আয়তন তলদেশের পৃষ্ঠদেশের বুদবুদের ব্যাস তলদেশের ব্যাসের 3 গুণ হয়, কাজে d2টাকে আমরা 3d1 এরকম ধরে নিয়ে তারপর 3d1 হোল কিউব, সেটা থেকে আমরা d1 এর সাথে v1 এর সম্পর্ক, সেটা দিয়ে v1 এর মান বসাবো। তারপরে যেটা পেলাম V2 সমান 9v1, তারপরে সূত্র ব্যবহার করলে বাকিটা তো হিসাব নিকাশ, এটা তো বুঝতেই পেরেছো নিশ্চয়। বাকিটা হিসাব নিকাশ করলে সহজেই তোমরা ওই হ্রদের গভীরতা কত সেটা আমরা নির্ণয় করতে পারবে। তাহলে এই হলো আমাদের প্রথম প্রশ্নটা। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখব। দ্বিতীয় প্রশ্নটা সহজ, প্রথমটা যখন করা হয়ে যাবে এই প্রশ্নের বেলাতে দ্বিতীয়টা সহজ। তো দ্বিতীয়টা আমরা দেখি। হতে বলা হচ্ছে যে একটা বেলুনকে যখন হ্রদের তলদেশ থেকে পৃষ্ঠদেশে আনা হবে, তখন চাপের কি তারতম্য ঘটবে, চাপের কি পরিবর্তন ঘটবে, এটা জানতে চাওয়া হয়েছে। তো চাপের তারতম্য বলতে এখানে খেয়াল করে দেখো, চাপের যে তারতম্য সেটা কি, তলদেশের চাপ ছিল P1 সমান P2 প্লাস এইচ রো জি, আর পৃষ্ঠদেশের চাপ ছিল কি P2। তাহলে এই দুটোর মধ্যে চাপের যে তারতম্য, সেটা বেলুন হোক বা যাই হোক সবার ক্ষেত্রে একই হবে। তলদেশ থেকে যখন পৃষ্ঠদেশে আনবো, তাহলে এই দুটার মধ্যে চাপের যে তারতম্য সেটা কি হবে, P1 এবং P2 দুইটার বিয়োগফলের সমান। কাজেই আমরা যদি P1 বের করতে পারি, P2 তো আমাদের জানাই আছে, তাহলে এই দুটার বিয়োগফল বের করলেই চাপের তারতম্য পেয়ে যাব। তাহলে আমরা এটা করে ফেলি। তাহলে হ্রদের পৃষ্ঠের চাপ P2 সমান 1.013 into 10⁵ প্যাসকেল। হ্রদের গভীরতা এইচ, যেটা আমরা একটু আগে বের করলাম, এইচ এর মান একটু আগে আমি বের করেছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি মানটা দেখে বলি। 81.76 এসেছিল, 81.76। হ্রদের গভীরতা হলো 81.76 মিটার। পানির ঘনত্ব
রো হলো 1000 কেজি পার মিটার কিউব, আর জি তো আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে মানগুলো সব আমাদের জানা। এখন তলদেশের চাপ, সুতরাং হ্রদের তলদেশের চাপ P2 equal to P1 equal to P2 plus H rho G। P2 হলো 1.013 into 10 to the power 5 plus 81.76 into 1000 into 9.8। এটা হলো তলদেশের চাপ। তাহলে আমরা হিসাব করে ফেলি। 81.76 into 1000 into 9.8 যা আসলো, তার সাথে যোগ করব আমরা 1.013 into 10 to the power 5 1.013 10 to the power 5, তাহলে আসে 9.026 9.026 into 10 to the power 5 প্যাসকেল। এটা হলো হ্রদের তলদেশের চাপ। তাহলে হ্রদের তলদেশ থেকে পৃষ্ঠদেশে আসার ফলে চাপের যে পরিবর্তন হয়, সেই চাপের পরিবর্তন সেটা কি? তাহলে এই দুটার বিয়োগফলের সমান। তাহলে চাপের পরিবর্তন ডেল্টা পি সমান P1 মাইনাস P2। P1 হলো এটা 9.026 into 10 to the power 5 minus 1.013 into 10 to the power 5। আচ্ছা, তাহলে আমরা দুইটা বিয়োগ করে ফেলি। তাহলে বিয়োগ করে ফেলি 9.026 into 10 to the power 5 minus 1.013 into 10 to the power 5, তাহলে 8.013 into 10 to the power 5 8.013 into 10 to the power 5 প্যাসকেল। তাহলে তলদেশ এবং পৃষ্ঠদেশের মধ্যে চাপের পার্থক্য হচ্ছে 8.013 into 10 to the power 5 প্যাসকেল। এই হচ্ছে চাপের পার্থক্য। তো শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো যে তোমরা সর্বশেষ ক্লাসে যে সূত্রগুলো শিখেছিলে, সেই সূত্রের প্রয়োগগুলো কিভাবে করা যায় সেটাই তোমরা দেখছো। তো আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান দেখলাম। যদিও আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান দেখেছি, কিন্তু এই একটার মধ্যেই কিন্তু অনেকগুলো সূত্র চলে এসেছে। আমি বলবো যে এই একটা গাণিতিক সমস্যা যদি তোমরা ভালো করে বুঝে থাকো, তাহলে বলা যায় যে এই অধ্যায়ের প্রথম অর্ধেকটাই প্রায় এটার মধ্যে চলে আসে। তাহলে আমরা আরো একটু ভালো করে এই সূত্রগুলো আরো একটু ভালো করে বোঝার জন্য আমরা আরেকটা গাণিতিক সমস্যার সমাধান দেখব কিভাবে করা যায়। তো আশা করছি তোমরা এই সমাধানটা ভালো করে বুঝতে পেরেছো এবং তুলেও নিয়েছো ইনশাআল্লাহ। তো তাহলে আমরা পরবর্তী যে প্রশ্নটা সেটার দিকে যাই। এটা আমি মুছে দিচ্ছি।
আচ্ছা, তাহলে প্রশ্নটা লিখে নাও। আমরা কি বলছি যে একটি পাত্রে 30°C তাপমাত্রায় 42 গ্রাম নাইট্রোজেন গ্যাস নেওয়া হলো। গ্যাসের চাপ 80 সেন্টিমিটার পারদ চাপের সমান। কতে বলা হচ্ছে গ্যাসের আয়তন কত, গ্যাসের আয়তন কত। আর খতে যদি পাত্রের আয়তন স্থির রেখে 14 গ্রাম গ্যাস বের করে নেওয়া হয় তবে এর চাপ কত হবে। তাহলে এর চাপটা কত হবে শেষে সেটা জানতে চাওয়া হয়েছে। তো তোমরা প্রশ্নটা তুলে নাও, আমি ক আর খটা মুছে দেব। তাহলে ক আর খটা মুছে দিলাম। তো প্রথমে আমরা ক নাম্বারটা দেখি। তো আমি তোমাদের আগে সর্বশেষ ক্লাসে বলেছিলাম যখনই বলা হবে যে এত গ্রাম গ্যাস নেওয়া হলো বা এত মোল গ্যাস নেওয়া হলো, এই ধরনের কথা বলা থাকলে পিভি সমান এনআরটি এই সূত্রটা আমরা কাজে লাগাবো। তাহলে এখানে দেখো গ্যাসের মোল সংখ্যা এন সমান কি স্মল এম বাই ক্যাপিটাল এম। এখানে স্মল এম হলো কতটুকু গ্যাস নেওয়া হলো সেই গ্যাসের ভর, স্মল এম হচ্ছে কি যে যত গ্রাম গ্যাস নেওয়া হলো সেই গ্যাসের ভর, আর ক্যাপিটাল এম হচ্ছে গ্যাসটার আণবিক ভর। যেমন এখানে গ্যাস নেওয়া হচ্ছে 42 গ্রাম, তাহলে এখানে এম হলো 42 আর নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28। তোমরা তো এটা জানোই যে নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28। তাহলে আমরা এখানে এটা ভাগ করে বের করি কত আসে 42 বাই 28, 42 ভাগ 28 এটা হলো 1.5। তাহলে এখানে 1.5 মোল। আচ্ছা, তাতে এখানে গ্যাসের চাপ পি সমান কি 80 সেন্টিমিটার পারদের চাপের সমান। তাহলে এটা কত প্যাসকেল সেটা প্যাসকেলে নিয়ে আসতে হবে। তাহলে এটা হবে কি এইচ রো জি, মানে এইচ রো জি কেন, কারণ এটা 80 সেন্টিমিটার উচ্চতার যে পারদ সেই পারদের যে চাপ এই চাপের সমান হলো এই ক্ষেত্রে চাপ। তাহলে এই ক্ষেত্রে এটাকে প্যাসকেলে আনতে গেলে এইচ রো জি এই সূত্রটা ব্যবহার করতে হবে। এইচ হলো পারদের গভীরতা, যাকে আমরা মিটার নিয়ে আসবো, 80 সেন্টিমিটার ছিল সেটাকে মিটার নিয়ে আসলে 0.8 আসে। পারদের ঘনত্ব 13600 ইন্টু 9.8, এটা হলো চাপ। তাহলে কত আসে দেখা যাক। তো তাহলে 0.8 ইন্টু 13600 ইন্টু 9.8, তাহলে এখানে যেটা আসে 106,624 প্যাসকেল, এত প্যাসকেল। আচ্ছা, এবার মোলার গ্যাস ধ্রুবক এটার নাম জানো তোমরা, R ইকুয়াল টু 8.314 জুল পার কেলভিন পার মোল।
আর তাপমাত্রা টি, এটা বলা হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে কেলভিনে নিতে হবে। টি হলো 30 প্লাস 273 কেলভিন, অর্থাৎ 303 কেলভিন। তাহলে এই অবস্থায় তার আয়তন কত এটা জানতে চাওয়া হয়েছে, আয়তন কত। তাহলে এখন দেখো সহজে হয়ে যাবে, পিভি ইকুয়াল টু এন আর টি, বা ভি ইকুয়াল টু এন আর টি বাই পি। n হলো 1.5 ইনটু 8.314 ইনটু টি, টি হলো 303 বাই পি, পি হচ্ছে 106624। তাহলে কত হয় হিসাব করে ফেলো তোমরা। 1.5 ইনটু 8.314 ইনটু 303 ভাগ 106624 এটা আসে 0.0354 0.03544 এত মিটার কিউব। এটা হলো গ্যাসটার আয়তন, এত মিটার কিউবে আয়তনটা প্রায় 0.03544 মিটার কিউব। আচ্ছা, এটা হলো গ্যাসটার শেষ আয়তন, মানে আমরা প্রথম অংশটা যেটা চেয়েছিলাম সেটা। আচ্ছা, এবার দ্বিতীয় অংশটা আমরা দেখি, খ নাম্বার। আমি এটা মুছে দেই। এখন দেখো এখানে বলা হচ্ছে কি, খতে যে যদি 14 গ্রাম গ্যাস এখান থেকে বের করে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে গ্যাসের মোল সংখ্যা n ইকুয়াল টু কি হবে, আগে ছিল 42, সেখান থেকে 14 গ্রাম বের হয়ে গেল, তাহলে অবশিষ্ট গ্যাসের ভর 42 মাইনাস 14, আর আণবিক ভর তো 28, তাহলে এখানে আসবে 1 মোল। আর পি, পি এর মানটাই বের করতে হবে। ভি আমরা একটু আগে যেটা বের করলাম, ভি এর মানটা আমি লিখে দিচ্ছি 0.03544, 0.03544 মিটার কিউব। তারপরে আর মোলার গ্যাস ধ্রুবক 8.314 জুল পার কেলভিন পার মোল। আর তাপমাত্রা সেই আগেরটাই 303 কেলভিন। এই অবস্থাতে গ্যাসের চাপটা কত হবে এটা জানতে চাওয়া হয়েছে। এই অবস্থাতে গ্যাসের চাপ পি, পি ইকুয়াল টু হোয়াট। তো এখন সূত্র একই, পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল টু এনআরটি, বা পি ইকুয়াল টু এনআরটি বাই ভি। এন হলো এখানে 1, এন হচ্ছে 1, 8.314 ইনটু টি 303 বাই 0.03544 এত প্যাসকেল। তো দেখা যাক কি আসে, আমরা হিসাব করে ফেলি। 8.1 ইনটু 8.314 ইনটু 303 ভাগ 0.03544, তাহলে এটা আসে 71 ইনটু 7.108 ইনটু 10⁴ প্যাসকেল। তাহলে চাপটা হবে এরকম 7.018 ইনটু 10⁴ প্যাসকেল। এটা হচ্ছে ওই গ্যাসের চাপ, ওই অবস্থাতে গ্যাসের চাপ। তো আগে যা ছিল তার চেয়ে চাপ দেখো কমে গিয়েছে, তার মানে এখানে চাপ হ্রাস পাবে। তো এটা বোঝাই যাচ্ছে যে আমরা যদি আয়তন স্থির রেখে যদি গ্যাসটাকে বের করে নিয়ে আসি, তাহলে গ্যাসের অণুর সংখ্যা কমে যাচ্ছে, ফলে ভিতরে চাপ যা ছিল তার চেয়ে কমে যাবে, অর্থাৎ এখানে চাপ হ্রাস পাবে। তাহলে এই হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নটা। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে এই অধ্যায়টা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তা আমরা
আজকে দুইটা গাণিতিক সমস্যা সমাধান করলাম, দুইটা না আমরা বলবো যে 4টা গাণিতিক সমস্যার সমাধান করলাম, 4টা গাণিতিক সমস্যার সমাধান করলাম এবং এই প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু ভালো করে খেয়াল করবে, ভালো করে তোমরা আবার এই ক্লাসটা দেখবে। তোমরা যারা সরাসরি ক্লাসে অংশগ্রহণ করেছো তারা তো করেছোই, যারা অংশগ্রহণ করতে পারোনি তারা পরবর্তীতে দেখবে। আর পরবর্তী ক্লাসে আমি এই অধ্যায়ের শেষে যে অংশটা রয়েছে সেটা সেই অংশ নিয়ে আলোচনা করব। প্রথম অর্ধেকটা আমাদের তো শেষ হয়েছেই, শেষের অংশটা অর্থাৎ আর্দ্রতা মিতি, আপেক্ষিক আর্দ্রতা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমাদের ক্লাস আজকে এখানে শেষ হয়ে যাচ্ছে। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।